ইনকিলাব জিন্দাবাদ। আমরা এই স্লোগানটি ভগৎ সিং এর কণ্ঠে চিনি, কিন্তু আপনারা কি জানেন এই শব্দগুলোর স্রষ্টা কে ছিলেন? তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি একাধারে একজন প্রখ্যাত উর্দু কবি, একজন ধর্মপ্রাণ মৌলানা এবং ভারতের প্রথম সারির কমিউনিস্ট নেতা। তিনি সৈয়দ ফজল উল হাসান, সারা ভারত যাকে চেনে হযরত মোহানি নাম। আজ আমরা জানবো সেই মানুষটির কথা যিনি ভারতের গণপরিষদে একাই কাঁপিয়ে দিয়েছিলেন জওয়াহরলাল নেহেরু কিংবা বি আর আম্বেদকরের মতো মহিরুহকে। শুরুর দিনগুলো আলিগড় ও স্বদেশী আন্দোলন। 1875 সালের 1 জানুয়ারি জন্ম নেওয়া হযরত মোহানির রাজনীতি শুরু হয় আলিগড় থেকে। তিনি ছিলেন বাল গঙ্গাধর তিলকের অন্ধ ভক্ত। 1904 সালে তিনি কংগ্রেসে যোগ দেন এবং তিলকের গরম দলের কট্টর সমর্থক হয়ে ওঠেন। আর্কাইভাল তথ্য অনুসারে 1903 সালে তিনি উর্দুই মুয়াল্লা নামে একটি সাহিত্যিক ও রাজনৈতিক পত্রিকা শুরু করেন। এটি কেবল কবিতার পত্রিকা ছিল না, এটি ছিল ব্রিটিশ বিরোধী প্রচারের অন্যতম হাতিয়ার। ঐতিহাসিক নথিপত্র অনুযায়ী 1908 সালে তার পত্রিকায় ব্রিটিশদের মিশন নীতির সমালোচনা করে একটি প্রবন্ধ ছাপা হয়। এর দায়ে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গ্রেফতার করা হয়। ব্রিটিশ গোয়েন্দা রিপোর্টে তাকে একজন অত্যন্ত বিপজ্জনক বিপ্লবী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাকে জেলের ভেতরে সাধারণ কয়েদিদের মতো চাকি পিষতেও হতো, জানিয়ে তিনি লিখেছিলেন তার বিখ্যাত কবিতা। কবিতা চর্চাও চলছে, জেলের ঘানি টানাও চলছে, হায় মশকে সুখান জারি, চাক্কি কি মুসাক্কাত ভি। ইতিহাসবিদ মুসিরুল হাসান তার গবেষণায় দেখিয়েছেন যে ব্রিটিশরা মোহানিকে শারীরিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তিনি জেলের ভেতরেই তার সেরা কবিতাগুলো লিখেছিলেন। মজার ব্যাপার হলো মোহানি কেবল তাত্ত্বিক বিপ্লবী ছিলেন না, তিনি আলিগড়ে একটি স্বদেশী স্টোর খুলেছিলেন। যখন বড় বড় কংগ্রেস নেতারা বিলেতি কাপড় পরতেন, তখন হযরত মোহানি এবং তার স্ত্রী নিসাতুন্নিসা বেগম চরম দারিদ্র্যের মধ্যেও কেবল খদ্দরের কাপড় পরতেন। তার এই ত্যাগ তাকে সাধারণ মানুষের কাছে মৌলানা হিসেবে জনপ্রিয় করে তোলে। 1921 সাল পূর্ণ স্বরাজ এবং গান্ধীর সাথে ঐতিহাসিক সংঘাত। 1921 সালের আহমেদাবাদ কংগ্রেস অধিবেশন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। এই অধিবেশনেই প্রথমবার গান্ধীর অহিংসা বনাম মোহানির বৈপ্লবিক আদর্শের সরাসরি সংঘাত ঘটে। অফিসিয়াল রিপোর্ট অফ দ্য 36th ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন অনুযায়ী হযরত মোহানি অধিবেশনে একটি প্রস্তাব পেশ করেন, যেখানে তিনি স্বরাজ শব্দটিকে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা হিসেবে সংজ্ঞায়িত করার দাবি জানান। মহাত্মা গান্ধী এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। আর্কাইভাল রেকর্ড অনুযায়ী গান্ধীজি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, মৌলানা হযরত মোহানির এই প্রস্তাব আমাকে আতঙ্কিত করছে, এটি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। আমরা এখনো সেই গভীর জলে নামার জন্য প্রস্তুত নই। গান্ধীজি তখন ব্রিটিশদের অধীনে ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্ত শাসনের পক্ষে ছিলেন। মোহানি পাল্টা যুক্তি দিয়েছিলেন যে ব্রিটিশদের অধীনে কোনো স্বায়ত্ত শাসন প্রকৃত স্বাধীনতা হতে পারে না। তার মতে অর্ধেক স্বাধীনতা বলে কিছু হয় না, হয় আমরা গোলাম, না হয় আমরা স্বাধীন। যতক্ষণ না ভারত ব্রিটিশ সাম্রাজ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে, ততক্ষণ সাধারণ মানুষের মুক্তি অসম্ভব। ইতিহাসবিদ ইরফান হাবিবের মতে মোহানি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন নেতা। ইতিহাসবিদ বিপান চন্দ্র তার ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে উল্লেখ করেছেন যে হযরত মোহানি কংগ্রেসের ভেতর সেই চাপের সৃষ্টি করেছিলেন, যা শেষ পর্যন্ত 1929 সালে জওয়াহরলাল নেহেরুকে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করেছিল। অর্থাৎ কংগ্রেস যা 1929 সালে গ্রহণ করে, মোহানি তা 1921 সালেই দাবি করেছিলেন। এটিই ছিল হযরত মোহানির দূরদর্শিতা। তিনি জানতেন যে আপোষের রাজনীতি দিয়ে ব্রিটিশদের হারানো সম্ভব নয়। এই সংঘাতের পরই ধীরে ধীরে তিনি কংগ্রেসের মূল ধারা থেকে সরে গিয়ে সাম্যবাদী ও বৈপ্লবিক রাজনীতির দিকে ঝুঁকতে শুরু করেন। ভারতের প্রথম কমিউনিস্ট মৌলানা। হযরত মোহানির জীবনের সবচেয়ে চমকপ্রদ দিক হলো তার সাম্যবাদী আদর্শ।
1925 সালের 26শে ডিসেম্বর কানপুরে ভারতের প্রথম কমিউনিস্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়। হযরত মোহানি ছিলেন সেই অভ্যর্থনা কমিটির সভাপতি। ঐতিহাসিক সতীরঞ্জন বক্সী এবং মুজাফফর আহমেদের স্মৃতিকথা অনুযায়ী মোহানি ছিলেন সেই ব্যক্তি যিনি কংগ্রেসের ভেতর থেকে সমাজতান্ত্রিক চিন্তাধারার বীজ বপন করেছিলেন। সেদিন তার ভাষণে তিনি দুটি বৈপ্লবিক প্রস্তাব রেখেছিলেন যা আর্কাইভাল রেকর্ডে সংরক্ষিত আছে। এক, শ্রমিক কৃষকের স্বরাজ। তিনি বলেছিলেন স্বাধীনতা মানে কেবল সাদা চামড়ার বদলে বাদামি চামড়ার শাসক আসা নয়, প্রকৃত স্বরাজ হলো মজদুর ও কিষানের মুক্তি। দুই, ইসলাম ও মার্ক্সবাদের মেলবন্ধন। তিনি যুক্তি দিয়েছিলেন যে ইসলামের জাকাত ব্যবস্থা এবং সাম্যবাদের সম্পদ বন্টনের নীতি আসলে একই দর্শনের দুটি রূপ। প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক সুমিত সরকার তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেছেন হযরত মোহানি প্রথম ভারতীয় নেতা যিনি সোভিয়েত ইউনিয়নের আদলে ভারতে একটি ফেডারেল প্রজাতন্ত্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সেখানে তার দেওয়া বক্তৃতায় তিনি বলেছিলেন, আমাদের লক্ষ্য কেবল ব্রিটিশদের তাড়ানো নয়, বরং এমন এক সমাজ গঠন করা যেখানে মানুষের ওপর মানুষের কোনো শোষণ থাকবে না। তিনি নিজেকে মুসলিম কমিউনিস্ট বলতেন, যা তৎকালীন সময়ে ছিল এক বৈপ্লবিক চিন্তাধারা। তিনি বলতেন ইসলাম এবং মার্ক্সবাদ উভয় শোষণ মুক্ত সমাজের কথা বলে। তার এই অনন্য চিন্তা তাকে মুসলিম কমিউনিস্ট হিসেবে পরিচিত করে। তার মতে, আমি এমন এক সমাজ চাই যেখানে কোনো পুঁজিপতি থাকবে না আর কোনো মানুষ দাসের মতো জীবন কাটাবে না। মুসলিম লীগ ও পাকিস্তান আন্দোলন নিয়ে তার অবস্থান। 1937 সালে হযরত মুসলিম লীগে যোগ দেন, কিন্তু কেন? জিন্নার টু নেশন থিওরি বা পাকিস্তান সৃষ্টির প্রতি তার সমর্থন ছিল ভিন্ন ধর্মী। তিনি চেয়েছিলেন ভারত একটি কনফেডারেশন হোক, যেখানে হিন্দু ও মুসলিম রাজ্যগুলো স্বায়ত্ত শাসন পাবে। তবে ভারত ভাগ হয়ে যাক, এটা তিনি মন থেকে কখনোই চাননি। জিন্না তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, কারণ মোহানি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি জিন্নার মুখের ওপর তর্কে জড়াতে পারতেন। গণপরিষদের বিতর্ক, আম্বেদকর ও নেহরুর সঙ্গে সংঘাত। 1947 থেকে 1949 ভারতের সংবিধান রচনার এই 3 বছর হযরত মোহানি ছিলেন গণপরিষদের সবচেয়ে অস্বস্তিকর সদস্য। কেন? কারণ তিনি তথাকথিত ঐক্যমত্যের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না। আর্কাইভাল তথ্য ভলিউম 7 এবং 11 থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বনাম কেন্দ্রীয় কর। ডক্টর বি আর আম্বেদকর যখন ইউনিয়ন অফ স্টেটস শব্দবন্ধটি ব্যবহার করেন, মোহানি তার তীব্র বিরোধিতা করেন। তিনি 1948 সালের 4 নভেম্বর অধিবেশনে বলেন, আপনারা প্রদেশগুলোকে মিউনিসিপ্যালিটি স্তরে নামিয়ে আনছেন। এটি গণতন্ত্র নয়, এটি কেন্দ্রের একনায়কতন্ত্র। জরুরি অবস্থা নিয়ে উদ্বেগ। সংবিধানের 352 ও 356 অনুচ্ছেদ জরুরি অবস্থা জারির ক্ষমতা নিয়ে তিনি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন এই ক্ষমতা ভবিষ্যতে কোন স্বৈরাচারী সরকার রাজনৈতিক বিরোধীদের দমন করতে ব্যবহার করবে। আজ যখন আমরা সংবিধানে এই ধারাগুলোর অপব্যবহার দেখি, তখন মোহানির দূরদর্শিতা আমাদের বিস্মিত করে। কমনওয়েলথ ও নেহেরু। নেহেরু যখন ভারতকে কমনওয়েলথে রাখার প্রস্তাব দেন, মোহানি 1949 সালের 17 মে অধিবেশনে দাঁড়িয়ে সরাসরি নেহেরুকে উদ্দেশ্য করে বলেন, পণ্ডিতজি, আপনি কি আপনার পুরনো আদর্শ ভুলে গেছেন? ব্রিটিশ রাজার প্রতি এই আনুগত্য কি আমাদের বীর শহীদদের অপমান নয়? নেহেরু বলেছিলেন এটি একটি প্রতীকী সম্পর্ক, কিন্তু মোহানি উত্তর দিয়েছিলেন, প্রতীকী হোক বা না হোক, দাসের শৃঙ্খল সোনালী হলেও তা শৃঙ্খল। চূড়ান্ত প্রতিবাদ, সংবিধানের খসড়ায় স্বাক্ষর করতে অস্বীকার। 1949 সালের 26শে নভেম্বর ভারতের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। গণপরিষদের অধিকাংশ সদস্য যখন হর্ষধ্বনি দিয়ে সংবিধানে স্বাক্ষর করছেন, তখন একটি কলম স্তব্ধ ছিল। সেটি ছিল মৌলানা হযরত মোহানি। কেন তিনি সই করেননি? ঐতিহাসিক গ্র্যানভিল অস্টিন তার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কর্নার স্টোর অফ আ নেশন গ্রন্থে এই ঘটনার বিশ্লেষণ করেছেন। মোহানির সই না করার পেছনে 3টি প্রধান কারণ ছিল। 1, বুর্জোয়া সংবিধান। তিনি মনে করতেন এই সংবিধান পুঁজিপতি ও জমিদারদের স্বার্থ রক্ষা করবে, সাধারণ মানুষের নয়। 2,
ব্রিটিশ আইনের ছায়া। তার বিখ্যাত উক্তি ছিল, এটি ভারতের নিজস্ব সংবিধান নয়, এটি ব্রিটিশদের 1935 সালের ভারত শাসন আইনের একটি পরিবর্তিত রূপ মাত্র। 3. প্রজাতন্ত্রের সংজ্ঞায় আপত্তি। তিনি চেয়েছিলেন ভারত হবে একটি সোশ্যালিস্ট রিপাবলিক, কিন্তু খসড়ায় তখন কেবল সোভেরিন ডেমোক্রেটিক রিপাবলিক শব্দটি ছিল, যা পরবর্তীতে 1976 সালে যুক্ত করা হয়। হযরত মোহানি মনে করতেন এই সংবিধান ভারতের বৈচিত্র্যকে ধ্বংস করবে এবং ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ ঘটাবে। তিনি বলেছিলেন, আমি এই দলিলে স্বাক্ষর করে নিজের বিবেকের কাছে অপরাধী হতে পারবো না। তার বর্ণময় জীবন নিয়ে রাজনীতিক ও ঐতিহাসিকদের মূল্যায়ন লক্ষ্য করার মতো। জওহরলাল নেহরু বলেছিলেন, মাওলানা হযরত মোহানি এমন এক ব্যক্তি যার সততাকে কেউ প্রশ্ন করতে পারবে না, কিন্তু তার খামখেয়ালি রাজনীতি সামলানো দায়। মোহাম্মদ আলী জিন্নাহর মতে, হযরত মোহানিকে কেউ কিনতে পারবে না, তিনি যে পথে চলেন তা কেবল তার বিবেকের পথ। ঐতিহাসিক তারাচাঁদের মতে, তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই বিরল কণ্ঠস্বর যিনি রাজতন্ত্র, উপনিবেশবাদ এবং একনায়কতন্ত্র তিনটির বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন। 1951 সালের 13 মে এই বিদ্রোহী আত্মার মহাপ্রয়াণ ঘটে। তিনি মারা যাওয়ার সময় তার সঞ্চয় বলতে কিছুই ছিল না, এমনকি নিজের কোনো বাড়িও ছিল না। ভারতের ইতিহাসে এমন কোন নেতা খুঁজে পাওয়া বিরল, যিনি একাধারে কৃষ্ণের বন্দনায় কবিতা লিখছেন, হজ পালন করছেন, আবার লাল পতাকাকে উঁচিয়ে ধরে ইনকিলাবের কথা বলছেন। মাওলানা হযরত মোহানি কেবল একটি নাম নয়, তিনি ছিলেন গণতন্ত্রের সেই নির্ভীক চেতনা যা আজ হয়তো আমাদের বড় বেশি প্রয়োজন। ভারতের এই বিস্মৃত প্রায় নায়কের কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন আজকের রাজনীতিতে হযরত মোহানির মতো নেতার অভাব রয়েছে? আপনাদের মতামত কমেন্টে জানান।